মহেন্দ্র খুবই পরিশ্রমী আর বোজদার ছিল, কিন্তু সে খুব গরিব ছিল। সে গ্রামে মটন বিক্রি করে নিজের পরিবার চালাতো। এমনই একদিন আসুন আসুন, খেয়ে যান। গ্রামের দেশি মটন খেয়ে যান। একবার খাবেন, বারবার চাইবেন। মহেন্দ্রর মটন আর কোথাও পাবেন না, এখানেই পাবেন। এই শুনে খদ্দেররা সেখানে আসতে লাগে, আর মটনের গন্ধ শুকে বলে, আহ, কি দারুণ মটন বানিয়েছো মহেন্দ্র দাদা, দারুণ স্বাদ। আরে আমি তো আজকে নিজের হাতে সব মশলা পিষেছি শিলনোড়ায়, তাই জন্যেই তো স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে গেছে এই মটন। তা বলো, রুটি দিয়ে দেবো নাকি ভাত দিয়ে? মহেন্দ্রদা, এক কাজ করো, তুমি আমায় 4টে রুটি আর মটন প্যাক করে দিয়ে দাও। বাড়িতে গিয়ে শান্তিতে খাবো। এই বউ বাপের বাড়ি গেছে তো। মহেন্দ্র ওই গ্রাহককে মটন প্যাক করে দিয়ে দেয়। এইভাবেই গোটা দিনে ৫-৭ প্লেট মটন বিক্রি করে সে বাড়ি চলে আসে। বাড়িতে এলে তার স্ত্রী প্রেরণা তাকে বলে, কি গো, আজকে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এলে? মটন কি সব বিক্রি হয়ে গেল? আজকে আমাদের ছেলে বিমল শহর থেকে পড়াশোনা করে ফিরছে, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাই, তাই তাড়াতাড়ি চলে এলাম। ওরা দুজন এইসবই কথা বলছিল, তখনই বিমল ভেতরে চলে আসে আর বলে, শহরে তো আমি সবকিছু পেয়েছি বাবা মা, কিন্তু তোমাদের ভালোবাসা পাইনি। এবার আমি ঠিক করেছি তোমাদের নিয়েও শহরে চলে যাব, আর আমরা সবাই একসাথে থাকবো। মা বাবা, আমি ওখানে একটা বড় হোটেলে ম্যানেজারের চাকরি পেয়েছি। এই কথা শুনে মহেন্দ্র হতাশ হয়ে যায়, কারণ ওনার প্রাণ ছিল গ্রামে। স্ত্রী প্রেরণা স্বামীর মুখের হাবভাব থেকে ব্যাপারটা বুঝতে পারে, আর তাই কথাটা মাঝখানে থামিয়ে দিয়ে সে বলে, ওসব কথা আমরা পরে বলে নেব। তুই তো কতদিন পরে এলি, তাই কটা দিন এখানেই থাকবি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, তোর পছন্দের সব খাবার আমি বানিয়েছি। আমি খুব হাঁপিয়ে গেছি, আমি তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে আসি, তারপর আমরা গোটা পরিবার একসাথে বসে খাবার খাবো। এরপরে বিমল হাত মুখ ধুয়ে আসে, আর পুরো পরিবার একসাথে বসে খাবার খায়। এইভাবে প্রায় ১ সপ্তাহ কেটে গেল। তারপর বিমল বলল, বাবা, আমি এটা বলছিলাম যে যদি আমরা এই বাড়িটাকে এবার বেচে দিই অথবা ভাড়া দিয়ে দিই। এবার তো তোমরা আমার সাথে গিয়ে শহরেই থাকবে, তাই বাড়িটা ফাঁকা রেখে কি বা করবে? দেখ বাবা বিমল, তোকে একটা কথা বলি, এই গ্রামের সাথে আমার প্রাণের শিকড় জড়িয়ে আছে। এই গ্রাম ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আর আমার দেশি মটনের ব্যবসাটাও তো গ্রামেই। বাবা, তুমি তোমার যৌবন থেকে সেই মটনের ব্যবসা করছো, এবার ব্যবসা ছাড়ো, আমার সাথে শহরে চলো, ওখানে তোমাদের সমস্ত দায়িত্ব আমার। দেখ বাবা, তুই যদি শহরে গিয়ে আমাদেরকে ছেড়ে থাকতে চাস তাহলে সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তো তোর বাবার সাথে গ্রামেই থাকবো। বিমলের এই কথা শুনে খারাপ লাগে, কিন্তু ও নিজের মা বাবার সাথে কোনো তর্ক করে না। এরপর একদিন যখন মহেন্দ্র তার ঠেলা নিয়ে বেরিয়ে যায়, তখন বিমল তার মাকে বলে, মা, বাবার এই দেশি মটনের ব্যবসায় এমন কি আছে যে বাবা ব্যবসা ছাড়তেই চাচ্ছে না আর এই গ্রামও ছাড়তে চাইছে না? এই ব্যাপারটা যদি তোকে জানতে হয় না, তাহলে সেটা তোকে নিজে থেকেই জানতে হবে। ঠিক আছে, আমি যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, একবারে বাবার সাথেও দেখা করে আসবো। তুমি নিজের খেয়াল রেখো। এই বলে সে গ্রামে ঘুরতে বেরিয়ে যায়। গ্রামের এই শুদ্ধ হওয়া আর কোথায় পাওয়া যায়? শহরে তো সেই পলিউশন আর ভিড়। এই বলে বিমল তার বাবার ঠেলার কাছে যেতেই দেখল যে সেখানে খদ্দেরদের অতিরিক্ত ভিড় লেগে আছে। এই দেখে বিমল খুব খুশি হয়, আর তার সাথে কতটা প্রফিট হবে সেটাও হিসাব করে নেয়, এবং সে খুশি হয়ে বাবাকে গিয়ে বলে, আমি জানতাম না বাবা তোমার ব্যবসা এত ভালো চলে, এখানে তো অনেক কাস্টমার, শহরেও কোনো ঠেলারে এত ভিড় হয় না। এইভাবেই বিমল টাকার হিসাব করে সকাল থেকে রাত পর্যন্ত মহেন্দ্রের সাথে কাজ করে। সারাদিন কিভাবে কেটে যায় ও বুঝতেই পারে না। বাবা বিমল, এবার বুঝলি, গ্রামের বাতাসে আমি একটা অদ্ভুত শান্তি পাই, আর এখানকার মানুষগুলো, তাদের সাথে আমার নারীর টান আছে। আর এই গ্রামের দেশি মটন শুধু মটন না রে, গ্রামবাসীদের আর আমার মধ্যেকার একটা ভালোবাসার সম্পর্ক। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, এরপর ওখানেই কথা হবে। পরের দিন বিমল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলে সে তার বাবাকে উনুনে মটন রান্না করতে দেখে নেয়, আর দেখে সে বাবাকে বলে, বাবা, তুমি তো এমন দেশীয়ভাবে মটন বানাচ্ছ যেন কোনো শেফ বানায়। সত্যি, তোমার হাতে তো জাদু। কিন্তু আমি যবে থেকে শহর থেকে এসছি, তোমার হাতের বানানো দেশি মটন তো একবারও খেলাম না। আমার হাতে এই জাদু এই জন্যেই আছে কারণ তো ঠাম্মি আমাকে এই দেশি মটন বানানো শিখিয়েছিলেন, আর উনি এটা বাড়িতেই বানাতেন। আর যখন আমি কাজ হারালাম, আমার রোজগার পাতি সব বন্ধ হয়ে গেল,
তখন আমি এটাকেই নিজের ব্যবসা বানিয়ে নিলাম। তাহলে তো আমারও খেয়ে দেখা উচিত তোমার এই গ্রামের দেশি মটন। আমিও তো বুঝি এই গ্রামের লোকেরা এত পাগল কেন এই দেশি মটনের পেছনে। তারপরে পুরো পরিবার সকালে জলখাবারে ভাত রুটির সাথে দেশি মাটন খায়। বাবার হাতে দেশি মাটনের প্রথম গালটা মুখে তুলেই বিমল বলল, আরে বাবা, এ তো দারুণ স্বাদ। এরকম মটন তো শহরেও পাওয়া যায় না। তুমি এক কাজ করো, গ্রামের এই দোকান ছাড়ো, আমি তোমাকে শহরে একটা দোকান খুলে দিচ্ছি। দারুণ ব্যবসা হবে। না রে বাবা, শহরের লোকেরা অতটা ভালোবেসে এই মটন খাবে না যতটা এই গ্রামবাসীরা খায়। আর তাছাড়াও পয়সা কামানোর জন্য তুই আছিস তো, আমি তো শুধু লোকেদের মনের খুশি কামাতে চাই। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আমি তোমার কথা বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপরে বিমলের শহরে যাওয়ার সময় চলে আসে আর বিমল শহরে চলে যায়। ওদের ঘরটা আবার ফাঁকা হয়ে যায়। প্রেরণা পুরো ঘরে একা থেকে যায় আর মহেন্দ্র রোজ ঠেলা নিয়ে বাজারে বেরিয়ে যায়। কিন্তু সন্ধেবেলা মহেন্দ্র বাড়িতে এসে দেখে যে বিমল ঘরে বসে আছে আর ওনাকে দেখে বলে, বাবা, তোমার গ্রামের সেই দেশি মাটন বেঁচে আছে? আমার আজকে খুব মাটন খেতে ইচ্ছা করছে। আর মাকেও তো বললাম যে বাবা দেশি মটন নিয়ে আসবে, আমরা সেটাই খাবো। প্রথমে তো মহেন্দ্র ছেলেকে শহর থেকে ফিরে আসতে দেখে একটু অবাক হয়। তারপরে বিমল বাবাকে সবটা খুলে বলে। দেখো বাবা, আমি ভাবলাম আমার বাবা যখন গ্রামে এত সুন্দর মটন বানায়, তখন আমি কেন বেকার বেকার শহরে গিয়ে চোখের সামনে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে রেখে নিজের মাথা নষ্ট করব। তাই শহর থেকে আমার কিছু সেভিংস ছিল, সেগুলো আনতে গেছিলাম। বাবা, এবার আমরা গ্রামে একটা ছোট দোকান দেব, যাতে তোমায় এই দেশি মটন বিক্রি করতে গিয়ে রোদ বর্ষা সহ্য করতে না হয়। এখন বাবা ছেলে মিলে গ্রামে এই ব্যবসাটা করব। এই কথা শুনে মহেন্দ্র খুব খুশি হয়। এরপরে বিমল নিজের জমানো কিছু টাকা দিয়ে বাবাকে গ্রামে একটা দোকান করে দেয়, যেখানে বাবা ছেলে মিলে গ্রামের দেশি মটন বিক্রি করত। কিরে রোহিত, শুনলাম তুই কোনো বাঙালি মেয়েকে বিয়ে করছিস? হ্যাঁ, তাতে কি হয়েছে? কেন মানে, জানিস না বাঙালিরা প্রচুর মাছ খায়? হ্যাঁ, তাতে কি হলো, যার যা ইচ্ছা তাই খাবে। বেশিরভাগ লোকই রোহিত আর অনুপমার বিয়ের বিরুদ্ধে ছিল, কিন্তু রোহিতের মা বাঙালি ছিলেন বলে উনি খুব খুশি ছিলেন। হ্যাঁ বাবা, এটা তুই ভালো কাজই করলি। বৌমার সাথে বসে কমপক্ষে মাছ তো খেতে পাবো। আহা! এ কি মা, আমি বিয়ে করতে যাচ্ছি আর তুমি খাবার নিয়ে বসে আছো? খাবারই সবকিছু রে বাবা। তুই কোনোদিন ফিশ ফ্রাই খেয়ে দেখেছিস? না মা, কি করে খাবো? তুমি তো কোনোদিন রান্নাই করোনি। আমি বানাতে পারি না রে বাবা। যখন কলকাতায় ছিলাম অনেক খেতাম, কতদিন হয়ে গেল আর খাইনি। সুজাতার কলকাতার ফিশ ফ্রাইয়ের কথা খুবই মনে পড়ছিল। ওর ছেলে পড়াশুনো করতে কলকাতায় এসেছিল আর তখন থেকেই অনুপমার সাথে ওর প্রেম চলছিল। পড়াশুনো শেষ করে রোহিত দিল্লি চলে আসে আর সেখানেই ও চাকরি পেয়ে যায়। কিন্তু রোহিত অনুপমার থেকে দূরে থাকতে পারছিল না, তাই তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। সেজন্য রোহিত আর দেরি করল না, সে অনুপমাকে বিয়ে করে নিয়ে দিল্লি চলে এলো। অনুপমা বাড়িতে আসাতে সুজাতা দেবী খুব খুশি হন। তোমাকে দেখে না বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। রান্না বান্না করতে পারো তো বৌমা? হ্যাঁ মা, আমি সব রান্না করতে পারি। তুমি কি খাবে বলো? হ্যাঁ মা, বলো না, ওই দিন যেটা বলছিলে। হ্যাঁ বৌমা, ফিশ ফ্রাই কি বানাতে পারো? শুধু এইটুকু ব্যাপার? আমি তো ফিশ ফ্রাই বানাতে এক্সপার্ট। এরপর অনুপমা ঝটপট করে 3টে ফিশ ফ্রাই বানালো আর সবাইকে খেতে দিল। শাশুড়ি তো মুখে দিয়েই খুশি হয়ে গেল। আহা! এরকম ফিশ ফ্রাই তো আমি কলকাতায় খেয়েছিলাম। সত্যি বৌমা, তুমি ফিশ ফ্রাই বানাতে এক্সপার্ট। হ্যাঁ অনুপমা, দারুণ হয়েছে। এটা তো আমি ভাতের সাথে খাবো। এরপর থেকেই অনুপমা 2 দিন পরই ফিশ ফ্রাই বানাতো। কিন্তু একদিন যখন রোহিত খুব চিন্তা নিয়ে কাজ থেকে বাড়ি ফিরল। কি হয়েছে গো, তুমি এত চিন্তা করছো কেন? শুনলাম যে অফিসে নাকি লে অফ হবে। লে অফ? এটা মানে কি গো? এর মানে লোকেদের বরখাস্ত করবে, বাজেট কাট করবে। আরে কিন্তু এটা তো করা অন্যায়। এমনটাই হয়েছে গো, তুমি বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তা তুমি নতুন চাকরি খুঁজবে। এই বাজারে নতুন চাকরি? সবাই তো সেই লে অফই করছে। এই কথা শুনে সুজাতা দেবীও ঘাবড়ে যান। রোহিত, তোর বাবা তো এখন বেঁচে নেই, তাই বাড়িতে একমাত্র তুই একা যে উপার্জন করিস। তোর যদি চাকরি না থাকে তাহলে সংসার চলবে কি করে? টাকা কোথা থেকে আসবে বাবা?
চিন্তা করো না মা, এখনো চাকরিটা যায়নি, যেতে পারে। আমি ট্রাই করব যাতে চাকরিটা না যায়। কিন্তু রোহিতের চেষ্টা ব্যর্থ হলো আর পরের দিনই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। চাকরিটা নেই, চলে গেছে। জানি না এখন কি যে হবে। ওই দিন বাড়িতে কোনো রান্না হলো না আর সবারই খুব মন খারাপ ছিল। কারোরই খাবারের মন ছিল না। ৩-৪ দিন হয়ে গেল রোহিত চেষ্টা করলো, কিন্তু কোথাও কোনো চাকরি পেল না। আমরা তো বরবাদ হয়ে গেলাম বৌমা। খুব কষ্ট করে তো ছেলেকে পড়াশুনো করিয়েছিলাম। রোহিতের বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট করে সংসার চলতো। ছেলেটা চাকরি পাওয়ার পর ভাবলাম এবার দিন ফিরবে, কিন্তু এ কি হলো? আপনি চিন্তা করবেন না মা, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়েই যাবে। এখন কি হবে অনুপমা? চাকরি ছাড়া যে আমি আর অন্য কোনো কাজই করতে পারি না। এখন কি করব আমি? দেখো, চিন্তা করলে না কোনো সমস্যার সমাধান হয় না। আগে তোমরা নিজেদের মুড ঠিক করো, তারপর দেখবে কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। দাঁড়াও, আমি ফিশ ফ্রাই নিয়ে আসছি, খেলেই দেখবে মন ভালো হয়ে যাবে। অনুপমা ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও বানায়। এই হলুদ রঙের ভাতটা কি করে বানিয়েছো গো? আরে নাম কি? একে বাসন্তী পোলাও বলে, তুমি খেয়ে তো দেখো। রোহিত ফিশ ফ্রাইয়ের সাথে বাসন্তী পোলাও খেলে ওর মাথা ঘুরে যায়। আরে বাহ, দারুণ কম্বিনেশন তো। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে ক্রিস্পি ফিশ ফ্রাই। আমার হিসেবে তো এই কম্বিনেশনটা 1 প্লেট 200 করে বিক্রি হবে, তার কম নয়। আরে, এটা তো আমি ভাবিইনি। আমি তো অফিসের বাইরে এটা বিক্রি করতেই পারি। মানে? মানে আমি ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও বিক্রি করতে পারি। অফিসের বাইরে তো সবাই খেতে আসবেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক আসবে। আরে তুমি বিশ্বাস করবে না, আমাদের অফিসের বাইরে একজন রাজমা চাবল বিক্রি করে। ওনার ইনকাম আমাদের স্যালারির চেয়ে বেশি। তুমি এটা শুরু করতে পারো। পরের দিনই রোহিত তার সমস্ত সেভিংস দিয়ে একটা খাবারের ঠেলা কিনলো। পরের দিনই অনুপমা অফিসের বাইরে ঠেলা লাগিয়ে দিল, আসুন আসুন, ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও খান। অফিসে যারা কাজ করত, তারা খাবার জন্য বাইরে বেরোতো, তারা সবাই ঠেলার সামনে আসতে লাগলো। ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও, নতুন কিছু মনে হচ্ছে। 1 প্লেট দিন তো। উফ, দারুণ খেতে। রাজমার ছোলা খেতে খেতে না বোর হয়ে গেছি। কিছুদিনের মধ্যেই ঠেলায় ভিড় জমে যায়, কারণ আশেপাশে অনেক অফিস ছিল আর সবাই এসে ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও খেত। আর এইভাবে অনুপমা মাসে প্রায় লাখখানিক টাকা রোজগার করত। আরে বাহ অনুপমা, তুমি তো দেখছি আমার স্যালারির চেয়েও বেশি কামাচ্ছ। কাল থেকে আমিও আসবো। রোহিত চাকরির চেষ্টা ছেড়ে দিল আর সেও অনুপমার সাথে বাসন্তী পোলাও আর ফিশ ফ্রাই বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে ওদের উপার্জন বাড়তে লাগলে ওরা ওখানে একটা ধাবা খুলল, যার নাম ছিল গরিবের ফিশ ফ্রাই চাউল ধাবা। আর ওই ধাবায় অফিস কলিগ ছাড়াও আরও অনেক লোক গাড়ি নিয়ে এসে খাবার খেতে লাগলো। আর এইভাবেই ওরা সুখে শান্তিতে থাকতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।